হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC10 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন, মুঘল শাসনের শেষ পর্বে অযোধ্যা কিভাবে আঞ্চলিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছিল, অর্থাৎ অযোধ্যার উত্থান। যেমন এর আগে তোমাদের একটি ক্লাসে আমি বলেছিলাম হায়দ্রাবাদের উত্থান, ঠিক সেরকম অযোধ্যার উত্থান। এই অযোধ্যা এবং হায়দ্রাবাদ থেকে কিন্তু একটি প্রশ্ন পরীক্ষায় আসবে। তা মার্কস 5 নম্বরের প্রশ্ন উত্তরটি তোমরা যেভাবে লিখবে দেখো। সংশোধনবাদী ঐতিহাসিকরা সাম্প্রতিককালে দেখিয়েছেন যে অষ্টাদশ শতাব্দী থেকে মুঘল সাম্রাজ্যের কেন্দ্রীভূত শক্তিকে মুঘল প্রদেশগুলি অনেকটা আয়ত্ত করে ফেলেছিল এবং সেই সূত্রে স্বায়ত্তশাসন লাভ করেছিল। এ প্রসঙ্গে C.A. বেইলি অযোধ্যার দৃষ্টান্ত, কলিন্স বাংলার দৃষ্টান্ত এবং অন্যান্য কয়েকজন ঐতিহাসিক হায়দ্রাবাদের দৃষ্টান্ত তুলে ধরেছেন। বেইলি, মুজাফর আলম, রিচার্ড বনেট বিশেষভাবে অযোধ্যার স্বায়ত্তশাসন অর্জনের বিভিন্ন দিক তুলে ধরেছেন। অযোধ্যার সুবা 5টি স্বরপর নিয়ে গঠিত ছিল এবং সুবার শাসনকর্তা সুবাদার বা নাজিম নামে পরিচিত ছিল। সুবাদারের প্রাথমিক কর্তব্য ছিল রাজস্ব আদায় করা, আইন শৃঙ্খলা বজায় রাখা এবং নির্দিষ্ট পরিমাণ রাজস্ব আদায় করা বা নির্দিষ্ট পরিমাণ রাজস্ব দিল্লিতে পৌঁছে দেওয়া। কিন্তু অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে সাদাত খা, সফদরজং এবং সুজাউদ্দৌলার নেতৃত্বে অযোধ্যা স্বশাসিত সুবায় রূপান্তরিত হয়েছিল। ইকতিদার আলম খান ও বর্নেট মনে করেন যে ইজারা ব্যবস্থা, বাণিজ্য সম্প্রসারণ এবং স্থানীয় ধনীদের সঙ্গে আতাত করেই অযোধ্যার সুবাদাররা সফল হতে পেরেছিল। প্যারা করে দেখো, বর্তমান অযোধ্যা, এলাহাবাদ ও কানপুরের একাংশ এবং বারাণসী নিয়ে মুঘল যুগে অযোধ্যা সুবা গঠিত ছিল। পারস্য থেকে আগত সাদাত খা 1724 থেকে 39 স্বাধীন অযোধ্যার রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন। মুঘল রাজনীতিতে প্রাধান্য অর্জন করার পর 1724 খ্রিস্টাব্দে তিনি অযোধ্যার সুবাদার নিযুক্ত হন। তিনি অযোধ্যায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন, দক্ষ প্রশাসন গড়ে তোলেন, নতুন রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করে কৃষকদের স্বার্থ রক্ষা করেন এবং নতুনভাবে সেনাবাহিনী সুসজ্জিত করেন। তিনি হিন্দু মুসলিমদের মধ্যে কোনো ভেদাভেদ করতেন না। বাদশাহ মোহাম্মদ শাহের আহ্বানে তিনি তার পক্ষে কর্নালের যুদ্ধে অংশগ্রহণ করে নাদির শাহ কর্তৃক বন্দী হন এবং আত্মহত্যা করেন। 1739 খ্রিস্টাব্দে মৃত্যুর পূর্বে কার্যত তিনি স্বাধীন নৃপতিতে পরিণত হন এবং অযোধ্যায় বংশানুক্রমিক শাসনের ভিত্তি রচনা করেন। প্যারা করে দেখো শেষ প্যারা, ডক্টর কালীকিঙ্কর দত্তের মতে তিনি ছিলেন একজন সফল সৈনিক ও বিজ্ঞ প্রশাসক। তার ভ্রাতুষ্পুত্র ও উত্তরাধিকারী আবুল মনসুর খা সফদরজং 1739 থেকে 54 উপাধি লাভ করেন। 1748 তিনি মোগল সম্রাট আহম্মদ শাহের উজির নিযুক্ত হন এবং দিল্লির রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। সাদাত খা ও সফদরজং ইরানি দলের নেতা ছিলেন। তাদের প্রবল প্রতিদ্বন্দ্বী ছিলেন তুরানি দলের নেতা নিজাম উল মুলক ও তার উত্তরাধিকারীরা। সফদরজংয়ের মৃত্যুর পর তার পুত্র সুজাউদ্দৌলা 1754 থেকে 75 অযোধ্যার সিংহাসনে বসেন। তিনি দিল্লির নাম সর্বস্ব বাদশাহ দ্বিতীয় শাহ আলমের উজিরে নিযুক্ত হন এবং বাংলার নবাব মীর কাসিমের পক্ষে ইংরেজের বিরুদ্ধে বক্সারের যুদ্ধে অবতীর্ণ হন। এই যুদ্ধে পরাজিত হয়ে তিনি ইংরেজ কোম্পানির আশ্রিত হয়ে পড়েন। একথা ঠিক যে নবাবদের শাসনাধীনে অযোধ্যায় শান্তি ও সমৃদ্ধি বিরাজ করত এবং এই যুগে লখনৌ এক সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হয়। তো এই ছিল স্বাধীন রাজ্য হিসেবে অযোধ্যার উত্থান। এই নোটসটিকে তোমরা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এটি তোমাদের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। 2024-এর সাজেশন অনুযায়ী তোমাদের এই পেপারের বেশিরভাগ প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। ভিডিওগুলি তোমরা দেখে নিও। এছাড়া তোমাদের যে 2-1টি প্রশ্নের উত্তর আমি এখনও দিতে পারিনি, সাজেশনের 5 নম্বর টিকা প্রশ্ন, সেগুলি খুব দ্রুত তোমাদের সামনে এনে হাজির করবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক